আসসালামু আলাইকুম। সার্ভিং ৩ চ্যাপ্টার ৩ কৌণিক পদ্ধতিতে বাক সংস্থাপন নিয়ে আজকে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা রৈখিক পদ্ধতিতে বাক সংস্থাপন নিয়ে আলোচনা করেছিলাম। কৌণিক পদ্ধতিতে বাক সংস্থাপন মানে হচ্ছে কৌণিক মাপ নিয়ে একটা বাক সংস্থাপন করা। কৌণিক পদ্ধতিতে বাক সংস্থাপন কয়েকভাবে করা যায়। এই অধ্যায়ের মধ্যে ১ থিওডোলাইট ও ২ থিওডোলাইট পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। এখন ১ থিওডোলাইট পদ্ধতি। ১ থিওডোলাইট পদ্ধতি হচ্ছে একটা থিওডোলাইট ব্যবহার করে বাক সংস্থাপন করা হবে। রৈখিক মানও নেওয়া হবে এবং কৌণিক মানও এখানে নেওয়া হবে। তাহলে ১ থিওডোলাইট পদ্ধতিতে যে সূত্রটা ব্যবহার করা হয় ওইটা প্রমাণ করতে গেলে আগে যে আমরা একটা সূত্র প্রমাণ করছিলাম বা আগের অধ্যায়ে যা আমরা পড়ছিলাম ওই কিছু বেসিক এখানে লাগবে। এখন আমরা আগে যে প্রমাণগুলো করছিলাম ওইখানে কিন্তু আমরা একটা প্রমাণ দেখছিলাম যে বৃত্তাকার বাঁকের যে কোনো বিন্দু দ্বারা সৃষ্ট প্রতিসরণ কোণ উক্ত বিন্দু ও বাঁকবিন্দু সংযোজিত যে কর্তৃক উক্ত বৃত্তাকার বাঁকের কেন্দ্রে সৃষ্ট কোণের অর্ধেক। এটা আসলে বইয়ের ভাষায় বলছি, কিন্তু সহজে কিন্তু আমরা যারা আগের ক্লাসগুলো করছি ওখানে কিন্তু আমরা দেখছিলাম যে আগের প্রমাণটার মধ্যে দেখছিলাম যে এখান থেকে এই যে এই স্পর্শকটা যে কোণটা উৎপন্ন করে আমরা ধরছিলাম যে ডেল্টা কোণ উৎপন্ন করবে বা ডেল্টা 1 ধরি, তাহলে এই 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 এতটুক জে এর জন্য এটা আমরা C1 ধরি, ঠিক আছে, এটা প্রথম উপজে। এই জে এর জন্য কেন্দ্রে, এটা আমাদের কেন্দ্র, এই কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে আমরা কিন্তু প্রমাণ করে আসছিলাম এটা হবে কি 2 ডেল্টা 1, ঠিক আছে না? এই কথাটাই বলছে। আর এই কথার উপরে এই ১ থিওডোলাইট পদ্ধতি এই নীতির উপরই প্রতিষ্ঠিত। এটাকে র্যাঙ্কিং এর পদ্ধতিও বলে, ঠিক আছে। এখন আমরা যেহেতু এতটুকু জানি তাহলে এতটুকু জানলে আমরা এই প্রমাণটা করতে পারবো। আমরা এখান থেকে একটু নামকরণ করি। এটা যদি এন বিন্দু হয়, এটা T1 স্পর্শক বিন্দুর প্রথম বিন্দু, এটা এই বিন্দু, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি এভাবে কোণ এন T1 এ সমান সমান অর্ধেক কোণ T1 ও এ। আমরা জানি কি এই কোণটা এই কোণের অর্ধেক, সেটাই লিখছি। এখন এখানে কোণ T1 ও এ সমান সমান 2 কোণ এন T1 এ, এই কোণটা এটা দ্বিগুণ, বা T1 ও এ এই কোণটা সমান সমান কি 2। এই যে কথাটা আমরা কি আগের প্রমাণের মধ্যে আমরা কি পড়ে আসছি। এখন আমরা জানি কি এই বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কত ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে আমরা যদি লিখি যে এই পুরো বৃত্তটার দৈর্ঘ্য কত 2 পাই আর, যখন এটার ব্যাসার্ধ আর, আমরা যদি লিখি যে 2 পাই আর দৈর্ঘ্যের জন্য কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি। অতএব একক দৈর্ঘ্যের জন্য কত 360 ডিগ্রি ডিভাইড বাই 2 পাই আর। অতএব C1 দৈর্ঘ্যের জন্য, এই C1 দৈর্ঘ্যের জন্য কত হবে, একক দৈর্ঘ্যের সাথে এই C1 গুণ হবে, তো 360 ডিভাইড বাই 2 পাই আর ইন্টু C1। এই C1 দৈর্ঘ্যের জন্য কি আমাদের এই কোণটা উৎপন্ন হয়েছে না, এই যে মাঝখানে এই কোণটা, তাহলে এই কোণটা সমান সমান আমরা 2 ডেল্টা 1 লিখতে পারি না। দেখো এখানে C1 দৈর্ঘ্যের জন্য যেই কোণটা উৎপন্ন হয়েছে, ঠিক আছে, সেই কোণটাই তো 2 ডেল্টা 1, আর 2 ডেল্টা 1 যেই কথা, এই দেখো C1 এর জন্য আমরা এই কোণটা পাইছি, এটা তো একই কথা। তাহলে আমরা লিখতে পারি অতএব 2 ডেল্টা 1 সমান সমান 360 C1 ডিভাইড বাই 2 পাই আর ডিগ্রি, বা ডেল্টা 1 সমান সমান 360 C1, এই 2 এই পাশে এসে দুইয়ের সাথে গুণ হয়ে 4 পাই আর হয়ে যাবে, বা ডেল্টা 1 সমান সমান এখানে
এখানে কিন্তু ডিগ্রিতে আছে, আমরা যদি এটা মিনিটে নিতে চাই তাহলে 60 দিয়ে গুণ করতে হবে, 360 গুণ 60 ডিভাইডেড বাই এখানে কি 4 পাই আর আর উপরে কি আছে C1। এখন পাইয়ের মান 3.1416 ধইরা এই পুরোটা ক্যালকুলেটরে বসাইলে এটার মান আসে, হচ্ছে 1718.8 সামথিং। তাহলে এটা আমরা লিখতে পারি, বা এখানে কিন্তু এটা মিনিট, ডেল্টা ওয়ান সমান সমান 1718.9 ইন্টু C1/r, এটা মিনিট। তাহলে আমরা এখানে সরাসরি কিসের মান পাইলাম, এই ডেল্টা ওয়ান এর মান পাইলাম। ডেল্টা ওয়ানটা আমাদের কি ছিল, স্পর্শকের সাথে এতটুকু কোণ। তাহলে এখানে যদি আমি একটা থিওডোলাইট বসায়া প্রথমে এই স্পর্শক বরাবর T1n এই বরাবর আমরা প্রথম মাপ নেওয়ার জন্য প্রথম যে রেখাটা সেটা এখানে সেট করব। সেট করার পরে আমরা এই সূত্রের মধ্যে বসায়া এই ডেল্টা ওয়ানের মান বের করব। বের করে আমরা দ্বিতীয় যে পাতটা থাকে ওইটা ঘুরে আমরা এই কতটুকু ঘুরাবো, এই ডেল্টা ওয়ান যত মিনিট আমরা এদিকে ঘুরাবো। ঘুরানোর পরে এই পাশে আমরা একটা কি পাবো, এরকম একটা রেখা পাবো। এই রেখাটা তো এরকম বর্ধিত থাকবে, ঠিক আছে। তারপর আমাদের এই C1 এর মান কিন্তু আমরা হিসাব নিকাশ করে বের করতে পারবো, কারণ আমাদের ম্যাথের মধ্যে দেওয়া থাকবে চেইন এজ কত, তারপরে প্রথম উপজে কত হবে, এগুলো আমরা ওইখান থেকে বের করতে পারবো, আর এর মান আমরা বের করতে পারবো, ঠিক আছে। তখন আমরা এই সি এর মানটা একটা শিকল দিয়ে মাইপা এই বিন্দুতে আমরা একটা কি লাঠি গাড়তে পারবো। এইভাবে আমরা এই বাগটা সংস্থাপন করতে পারবো। আমাদের এই যে স্পর্শকের সাথে প্রথম এই যে কোণটা, এটাকে সচরাচর প্রতিসরণ কোণ বলা হয়, ঠিক আছে। এখন এই চিত্রটা যদি আমি আরেকটু বাড়াই তাহলে এখানে দেখাচ্ছি, এটা আমাদের এন বিন্দু, এটা হচ্ছে T1, এটা ছিল আমাদের এ বিন্দু, এটা আরেকটু বাড়াই দিই, এটা হচ্ছে আমাদের এ, এটা C1, একইভাবে এটা হচ্ছে C2। এখান দিয়ে আরেকটা আমি স্পর্শক আঁকি, স্পর্শক আঁকলে এই স্পর্শকের সাথে এখানে কোণ তৈরি হবে হচ্ছে আমাদের ডেল্টা 2। এখানে আমাদের কোণ তৈরি হয়েছিল ডেল্টা 1। ডেল্টা 1 এর জন্য আমাদের কেন্দ্রে কোণ ছিল হচ্ছে 2 ডেল্টা 1। তাহলে এখানে যদি ডেল্টা 2 হয় এই স্পর্শকটার সাথে, আমি কিন্তু এখান থেকে আরেকটা স্পর্শক আঁকছি, এই বিন্দুর জন্য স্পর্শক ছিল এইটা, আর এই বিন্দুর জন্য স্পর্শক এইটা। তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন করছে এই C2 এর জন্য, তাহলে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে সেটা কি হবে 2 ডেল্টা 2, ঠিক আছে। এখন এখান থেকে T1 থেকে যদি আমি এই বিন্দুটা ধরি আমি বি বিন্দু, তাহলে এখান থেকে আমি সরাসরি এখানে একটা আঁকলাম, কি বলে, একটা রেখা আঁকলাম। প্রথম রেখাটার ক্ষেত্রে দেখো এই T1n বিন্দু আর হচ্ছে T1a বিন্দু, এর মধ্যবর্তী কোণটা ছিল কি আমাদের প্রতিসরণ কোণ, ঠিক আছে। আবার এই ক্ষেত্রে এই প্রতিসরণ কোণ আর আমাদের স্পর্শক কোণ সমান, স্পর্শক কোণের বড় হাতের ডেল্টা দিয়ে প্রকাশ করে। তাহলে এই ডেল্টা 1 সমান সমান এই ছোট যে ডেল্টা এটা 1, এটা কি সমান, ঠিক আছে। তাহলে এখন দ্বিতীয় স্পর্শক কোণ কোনটা হইব, দ্বিতীয় স্পর্শক কোণ হবে হচ্ছে এই যে T1 থেকে এই বি বিন্দু এবং T1 থেকে এন বিন্দুর মাঝখানে যে কোণটা, এই যে কোণটা, এটা হচ্ছে আমাদের বড় ডেল্টা 2, ঠিক আছে। এখন বড় ডেল্টা 2টা আমরা কিভাবে বের করতে পারি, বড় ডেল্টা 2টা আমরা ওই কনসেপ্ট দিয়ে বের করতে পারি। আমরা মনে করি যে এটা একটা জে, তাহলে এই জে এর জন্য এখানে যে কোণটা উৎপন্ন হবে এই জে দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের অর্ধেক হবে, অর্থাৎ এই এই কোণটা এই পুরা T1 বি বিন্দু দিয়ে যে জেটা বুঝাইতেছি, এই জেটা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে তার অর্ধেক হবে। তাহলে আমরা লিখতে পারি যে ডেল্টা 2 সমান সমান হাফ অফ এই পুরা কোণ, অর্থাৎ 2 ডেল্টা 1 যোগ 2 ডেল্টা 2।
ঠিক আছে, এখন কি লেখা যায়, বা ডেল্টা টু সমান সমান, এখান থেকে 2 কমন নিলে কি হয় 2, আর নিচে তো 2 থাকলো, ডেল্টা 1 যোগ ডেল্টা 2, এই 2 এ 2 এ কাটলে, বা ডেল্টা 2 সমান সমান ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। এখন দেখো ডেল্টা 1 যে কথা, ডেল্টা ছোটতে এই যে ছোট ডেল্টা 1 যে কথা, বড় ডেল্টা 1 যে একই কথা, এটা কিন্তু আমি প্রথমে এখানে দেখাইছি। তাহলে আমরা এই ডেল্টা 1 এর জায়গায় আমরা বড় ডেল্টা 1 লিখতে পারি, তাহলে বা ডেল্টা 2 সমান সমান ডেল্টা বড়টা 1 প্লাস ডেল্টা 2। ঠিক একইভাবে আমরা যখন ডেল্টা 3 বের করব, তখন আমাদেরটা বের হবে বড় ডেল্টা 2 প্লাস ছোট ডেল্টা 3। 4 যখন বের করবো, এভাবে ক্রমান্বয়ে আমরা বের করতে থাকলে, যখন আমরা ডেল্টা n বের করব, তখন ডেল্টা n মাইনাস 1 প্লাস ছোট ডেল্টা n, এই সূত্রটা আমরা কি পাবো। তাহলে আমরা দেখলাম যে বড় যে ডেল্টাটা, সেটা হচ্ছে এই স্পর্শক হতে এই কোণটা, তারপরে আবার এই স্পর্শক হতে এই কোণটা, এভাবে যদি আমরা প্রত্যেকটা কোণের মান এইভাবে বের করতে পারি, তাহলে থিওরেটিক্যালি আমরা যে কোনো একটা স্পর্শক বিন্দুতে বসাবো, হয় T1 অথবা T বিন্দুতে বসাবো। T1 অথবা T বিন্দুতে বসানোর পরে আমরা বড় ডেল্টার মান নিয়ে আমরা এই কোণগুলা পরিমাপ করব। আর আরেকজন লোক থাকবে যে শিকল নিয়ে হাতে থাকবে, সে প্রথমে T1 থেকে এই পর্যন্ত C1 দৈর্ঘ্য নিয়ে এখানে একটা লাঠি পুঁতবে, তারপরে আবার A1 থেকে B পর্যন্ত এই C2 দৈর্ঘ্য নিয়ে আরেকটা দৈর্ঘ্য নিয়ে এখানে একটা লাঠি পুঁতবে এইভাবে, আবার B বিন্দু থেকে এখানে আবার C বিন্দু, তারপর D বিন্দু, এইভাবে লাঠি পুঁতা পুঁতা সে ক্রমান্বয়ে বাঁকটা স্থাপন করবে। আর আমরা এই থিওরেটিক্যালটা এখানে বসায় রেখেই এই এই একটা লাইন আমরা ফিক্সড রাখবো। আর তারপরে এই সূত্রের মাধ্যমে যে কোণগুলো আমরা পাবো, সেটা কিন্তু অবশ্যই মিনিটে পাবো। ওই যত যত মিনিট পাবো, তত মিনিট আমরা ডান দিকে ঘুরে ঘুরে এই ভাগটা সংস্থাপন করতে পারবো। এটাই হচ্ছে এক থিওরিলাইট পদ্ধতিতে ভাগ সংস্থাপন। আরেকটা পদ্ধতি হচ্ছে 2 থিওরিলাইট পদ্ধতি। এখন 2 থিওরিলাইট পদ্ধতিটা আরো বেশি একুরেট, ঠিক আছে। এখন আমরা দেখবো যে 2 থিওরিলাইট পদ্ধতিটা কিভাবে কাজ করে। এই পদ্ধতিতে কোনো রৈখিক মান নিতে হয় না, শুধু কৌণিক মান নিতে হয়। এখন এটা বোঝার আগে আমার মনে হয় এটার যে মূল কনসেপ্ট, সেটা একটু দেখা দরকার। এটা যে কনসেপ্টের উপরে মোটামুটি প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে কোন একটা বৃত্তের স্পর্শক, এই ধর একটা স্পর্শক, ঠিক আছে। এই স্পর্শকের যে কোনো একটা জ্যায়ের সাথে যে কোণ উৎপন্ন করে, ধরো এটা একটা কোণ উৎপন্ন করো, এই একই জ্যায়ের এই জেটারে বৃত্তটা 2 ভাগে ভাগ করছে না, এই যে এই সাইডে একটা, এই জেটার ধরো এটা এ, এটা বি, তাহলে এ বি জেটা বৃত্তটারে 2টা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে এই যে এই পাশে, আর একটা হচ্ছে এই পাশে। তাহলে এই বৃত্তের এই জেটা অন্য পরিধির অন্য যে কোনো বিন্দুতে যে কোণটা উৎপন্ন করবে, এই যে এই জেটা এখানে আরেকটা কোণ উৎপন্ন করছে, এই কোণটা আর এই কোণটা সমান হবে, এটা হচ্ছে আমাদের আগে প্রমাণ করতে হবে। তাহলে আমি ধরি যে বৃত্তের কেন্দ্র এটা, ঠিক আছে, আমি কেন্দ্রের উপরে একটা এরকম ব্যাস আঁকলাম, এটা আমাদের কি একটা স্পর্শক, এটা হচ্ছে ব্যাস। তাহলে আমরা জানি স্পর্শক ব্যাসের সাথে, অথবা এই যে ব্যাসার্ধ কেন্দ্র কেন্দ্র থেকে দূরত্ব যেটা, এটার সাথে কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই কোণটা হবে কি 90 ডিগ্রি। এটা তুমি এক্স ধরতে পারো, ঠিক আছে, এটা তুমি সি বিন্দু দাও, এটা ডি বিন্দু, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। আবার আমরা বিডি যোগ করি, বিডি যদি যোগ করি তাহলে এটাও কিন্তু 90 ডিগ্রি, কারণ আমরা 9 একটা উপপাদ্য পড়ছিলাম যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, ঠিক আছে। তাহলে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এখন এখান থেকে প্রমাণ করা যাবে যে কোণ কোণ আমাদের প্রমাণ করতে হবে কি কোণ এক্স
এ বি সমান সমান কোণ এ সি বি। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা যদি দেখি যে এখানে কোণ এক্স এ বি সমান সমান কি লেখা যায়, আমরা জানি এই পুরোটা হচ্ছে কি 90 ডিগ্রি। কোণ এক্স এ ডি 90 ডিগ্রি। কোণ এক্স এ ডি, কোণ এক্স এ ডি থেকে যদি আমি যদি কোণ বি এ ডি বাদ দিয়ে দিই, এইটুকু কোণটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমি কোণ এক্স এ বি পাবো। তাই আমি লিখবো যে 90 ডিগ্রি মাইনাস কোণ বি এ ডি। এটা আমি 1 নং সমীকরণ দিলাম। এখন আবার তুমি খেয়াল করে দেখো ত্রিভুজ এই যে এ বি ডি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণ। এটা যদি সমকোণ হয় তাহলে আমরা লিখতে পারি যে কোণ এ বি ডি সমান সমান কি 90 ডিগ্রি। ঠিক আছে, এটা 90 ডিগ্রি হলে তাহলে এই যে এখানে কোণ ডি আর এই যে এই কোণ এ, এই কোণটা মিললে আবার 90 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি যে কোণ বি ডি এ সমান সমান 90 ডিগ্রি মাইনাস দেখি কোণ বি এ ডি হবে কোণ বি এ ডি। এখন একটু খেয়াল করে দেখো তো, এটা যদি আমি 2 নং সমীকরণ দেই, দেখো তো 90 ডিগ্রি মাইনাস কোণ বি এ ডি আবার 90 ডিগ্রি কোণ মাইনাস বি এ ডি, এই দুটো যদি সমান হয় তাহলে অবশ্যই এই কোণ আর এই কোণ কি হবে, সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে কোণ এক্স এ বি সমান সমান কোণ বি ডি এ। অর্থাৎ আমরা প্রমাণ করলাম যে কোণ এক্স এ বি সমান সমান কোণ বি ডি এ, এটা আমরা প্রমাণ করলাম। এখন আমরা একটা উপপাদ্য জানি যে একই বৃত্তচাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। কি বললাম, একই বৃত্তচাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। অর্থাৎ এখানে যদি আমি একটা বৃত্ত আঁকি, আমি যদি এটা একটা বিন্দু চিন্তা করি, এটা একটা বিন্দু চিন্তা করি বি, তাহলে এটা হচ্ছে একটা কি, এটা একটা বৃত্তচাপ। এই বৃত্তচাপের উপর দণ্ডায়মান সকল কোণগুলো সমান হবে। অর্থাৎ আমি যদি এইভাবে একটা কোণ আঁকি, এই কোণটা যা হবে, আমি যদি এখান থেকে এখানে কোণ আঁকি, এটাও একই হবে। আমি যদি এখান থেকে এখানে একটা কোণ আঁকি, তাও একই হবে। অর্থাৎ একই বৃত্তচাপের উপর দণ্ডায়মান সব বৃত্তস্থ কোণ পরস্পর সমান। তাহলে একটু খেয়াল করলে দেখা যায় বি ডি এ, এই কোণটা বি ডি এ, এই যে এ বি বৃত্তাংশের উপর অবস্থিত। আবার কোণ বি সি এ, এই কোণটাও একই বৃত্তাংশের উপর অবস্থিত। তাইলে আমরা লিখতে পারি অবশ্যই কোণ কোণ বি ডি এ এটা সমান সমান কোণ বি সি এ। তাহলে অতএব কোণ এক্স এ বি সমান সমান কোণ বি সি এ। এই দেখো, এটাই কিন্তু আমাদের প্রমাণ করার বিষয় আছিল এখানে। কোণ এক্স এ বি, কোণ এ সি বি, এ সি বি আর বি সি এ একই কথা, একটা কোণেরই নির্দেশ করতেছে। এই এখন যেটা দেখাইলাম, এই সূত্রের উপরেই দুই থিওডোলাইট পদ্ধতিটা প্রতিষ্ঠিত। এখন এটা যদি আমাদের বাঁকের মধ্যে কিভাবে আছে এটা দেখাতে চাই, তাহলে একটা বাঁক আঁকলে এটা হচ্ছে আমাদের বাঁকের প্রথম বিন্দু, এটা হচ্ছে বাঁকের শেষ বিন্দু, এখানে আমাদের বাঁকের কেন্দ্র। এটা আমাদের বাঁকের কেন্দ্র। তাহলে এখন আমরা খেয়াল করলে বুঝতে পারবো যে এটা হচ্ছে আমাদের একটা বৃত্তাংশ আমরা ধরি। তাহলে এই যে এখানে যে কোণটা উৎপন্ন করবে, এটা স্পর্শকের সাথে যে কোণ উৎপন্ন করবে, এখানে আমরা কিন্তু দেখছিলাম যে স্পর্শকের সাথে যে কোণটা উৎপন্ন করে, ঠিক আছে, সেই এই বৃত্তাংশ দিয়ে
বৃত্তের অন্য যে কোনো জায়গায় উৎপন্ন কোণটা কি হবে, সমান হবে। তাহলে এটা যদি মনে করো তোমার ডেল্টা ওয়ান হয়, তাহলে এটাও কি হবে ডেল্টা ওয়ান। তুমি যাই ধরো, ঠিক আছে, মূল কনসেপ্ট তোমার এইখানে, ঠিক আছে। আবার তুমি মনে করো এখানে আরেকটা বিন্দু নিলা, তাহলে এই বিন্দুটার সাথে এখানে কোণ ধরো তোমার ডেল্টা টু, তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন হবে, এই যে এখানে একটু বড় কোণটা যে উৎপন্ন হইলো, এই যে এটা হচ্ছে আমাদের যে এটা মানে এটা হচ্ছে আমাদের বৃত্তচাপটা। তাহলে বৃত্তচাপটা এই স্পর্শকের সাথে যে কোণ উৎপন্ন করবে, যে কোণ উৎপন্ন করবে পরিধির সাথে কি ওই একই যেটা কি একই কোণ উৎপন্ন করবে, তাহলে এটা হচ্ছে আমাদের ডেল্টা টু, ঠিক আছে। তাহলে এখন আমি বাক সংস্থাপন করব কিভাবে, এখানে একটা থিওডোলাইট বসাবো, বসানোর পরে এই লাইনটা আমি ফিক্সড রাখবো, এখানে একটা থিওডোলাইট বসাবো, আবার এই লাইনটাকে আমি ফিক্সড রাখবো। তাহলে দুইটা ফিক্সড লাইন পেলাম। এখন আমরা এখান থেকে আমরা স্পর্শক কোণ নিব, নেওয়ার পরে এদিকে একটা লাইন পাবো। ঠিক এইখানে আমরা জানি কি এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এই লাইনটা যদি আমি ফিক্সড রাখি, এখান থেকে আবার এদিকে একটা কোণ নিব, এই যে ডেল্টা ওয়ানের সমান করে, তখন এটার ক্রস হেয়ার এবং এটার ক্রস হেয়ার এখানে এসে মিলবে না, এখানে একটা আমরা লাঠি পুঁতবো। তারপরে আবার এখান থেকে এই লাইন কিন্তু আমাদের ফিক্সড থাকবে, তখন আবার এটা আমরা বের করব, এই কোণটা বের করবো। এখন বলবা যে এই কোণটা বের করবো কি দিয়া, ভাইয়া এই কোণটা কি দিয়ে বের করবো, এই যে আগে যে সূত্রটা দেখালাম এখানে, এই যে এই সূত্রগুলা দিয়ে তুমি ওই কোণগুলা কিন্তু বের করতে পারো। আমরা কিন্তু এই যে এই কোণগুলা বের করুন শিখাইছি, এটার মধ্যে আলাদা কোনো সূত্র নাই, ওই আগের সূত্রটা এখানে খালি প্রয়োগ করা, ঠিক আছে। তাহলে এইখানে আবার বসায়া আমরা দ্বিতীয় যে কোণটা পাবো, এটা এখানে আমি ডেল্টা টু ধরছি, এটা আসলে বড়াতে ডেল্টা টু ধরলে তোমার বুঝতে সহজ হবে, বড়াতে ডেল্টা টু, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। তাহলে এটাও কি বড়াতে ডেল্টা টু, তাহলে বড়াতে ডেল্টা টু এখানে বসায়া এখান থেকে একটা বৃত্তচাপ নিবা, বা এই কোণটা মাইপা এদিকে তোমার থিওডোলাইটের একটা ক্রস হেয়ার থাকবে, এবং ঠিক এই লাইনটা আবার ফিক্সড তোমার এই থিওডোলাইটের জন্য, তখন এখানে থিওডোলাইট ধরে এদিকে আবার এই ডেল্টা টু পরিমাণ মাপবা, মাপার পরে এই দুইটা বিন্দু এখানে এসে ক্রস হেয়ারের উপরিপাতন ঘটবে আর কি, একটার সাথে একটা মিলে যাবে, তখন এখানে একটা লাঠি পুঁততে হইব। তো এখানে এভাবে আমরা বারবার ডেল্টার মান বের করে আমরা এভাবে বাগটা সংস্থাপন করতে পারবো। এই যে দুইটা থিওডোলাইট ব্যবহার করা হয়েছে, সেই জন্য এখানে এটাকে বলা হয়েছে দুই থিওডোলাইট পদ্ধতি। এখন মনে করো এখানে কোনো একটা বাধা আছে, ধরো একটা গাছ আছে বা কিছু একটা আছে, সেজন্য এই এটা ধরো টি টু বিন্দু, এই টি ওয়ান বিন্দুটা আমার টি টু বিন্দু থেকে দেখা যাইতেছে না, তখন আমরা তো আর এই লাইনটা ফিক্সড করতে পারবো না। তখন কিভাবে ফিক্সড করতে হইব, এখানে বইয়ের মধ্যে এটা লিখে দিছে যে তখন এখানে যে থিওডোলাইটটা বসাবো, এটা যদি আমি এন ধরি, তখন এই এন বরাবর তোমার ইয়া করতে হবে, সেট করতে হবে, এবং মানে এটা সেখানে আনুভূমিক পার্টটা তোমার এই এন এর সাথে মিলে প্রথমে বসাইতে হবে, যাতে এটার ভার্নিয়ার এবং প্রধান স্কেল দুটোটার স্কেলের মান যাতে শূন্য হয়ে যায়, ঠিক আছে। তারপরে আমাদের উপরের ক্লামটা খুইলা দূরবীনটাকে ঘড়ির কাঁটার দিকে 360 ডিগ্রি মাইনাস 5/2, এটার মান যত আছে, এখন ফাই কি, ফাই হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ, তাহলে এই প্রতিসরণ কোণের মান এখানে বসালে আমরা একটা যেটা মান পাবো, এটা আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরাবো। কিটা ঘুরাবো, উপরের পাত, উপরের পাতে যে ক্যাপটা থাকবে ওইটা খুইলে আমরা দূরবীনটারে ঘড়ির কাঁটার দিকে ঘুরাবো, ঘড়ির কাঁটার দিকে কতটুকু ঘুরাবো, এখানে যে মানটা পাবো এটা, তখন আমরা যে লাইনটা পাবো এই লাইনটাই টি টু থেকে টি ওয়ানের দিকে হবে, ঠিক আছে। তখন এখানে ধরো তোমার বাধাটা ধরো এখানে আছে, তখন তুমি এখানে একটা লাঠি পুঁতে নিলা বা এখানে একটা লাঠি পুঁতলা, তখন আমরা যে মানটা টি ওয়ান দুইটা তখন করলাম, তো ওই লাঠিটাই তখন আমাদের টি ওয়ান হবে। তখন এইভাবে আমরা এই দুই থিওডোলাইট পদ্ধতিতে এই বাগটাও সংস্থাপন করতে পারবো। তো এই অধ্যায়ের মধ্যে মোটামুটি এতটুকু ছিল থিওরি আলোচনা। এখন যদি এই তিনটা ক্লাস করার পরে যদি কেউ কোনো জায়গার থিওরি না বুঝে থাকেন, তাহলে আমার ফেসবুক পেজের মধ্যে একটা পোস্ট থাকবে যে প্রবলেম বক্স 1 2 3
এই তিনদের প্রবলেম বক্স দেওয়া থাকবে, কেউ যদি না বোঝেন তাহলে ওইখানে বলবেন। আমি নেক্সটে যখন ম্যাথ সলিউশন করাবো, আমি তো সব ম্যাথ করে দিব না, আমি প্রত্যেক অধ্যায় থেকে 2-3টা করে ম্যাথ করে দিব, কারণ আমি সব ম্যাথ করে দিলে তো আর সেটা কিছু হইলো না। নিজেদের চিন্তা করার জন্য আমি 2-একটা করে দেখাই দিব যে কিভাবে করতে হয়, বাকিগুলো আপনারা নিজেরা করবেন। এছাড়া যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে ওই ভিডিওতে কমেন্ট করতে পারেন, অথবা ফেসবুক পেজের মধ্যে যে প্রবলেম বক্স দেওয়া হইব ওইখানে বলতে পারেন। তাহলে আমি নেক্সট ক্লাসের মধ্যে ওই সমস্যার সমাধান সহ ক্লাসটা আপলোড দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।